আজকের ভিডিওতে আমরা গ্যাসের আরো একটি সূত্র সম্পর্কে জানবো, যেটাকে বলা হয় অ্যাভোগাড্রো প্রকল্প। ঠিক আছে, প্রকল্প বাট এখন সূত্র বলা হয়। হ্যাঁ, তো উনি কি বলেছিলেন দেখো, আমরা একটু ছবির আকারে বোঝার চেষ্টা করি। সাপোজ এটা একটা কন্টেনার। কন্টেনারের মধ্যে এখানে গ্যাসের অণু আছে। এগুলো সমস্ত গ্যাসের অণু। কি গ্যাস? যে কোনো গ্যাস, পার্টিকুলার একটা গ্যাসের কথা ভাবো। তো এখানে মোট কতগুলো অণু আছে দেখো তো, 1 2 3 1 2 3 4 5। তাহলে এখানে 15টা গ্যাসের অণু আছে সাপোজ। অ্যাভোগাড্রো বলেছিলেন যে তুমি এখানে যে গ্যাসই দাও না কেন, তুমি যদি এখানে অক্সিজেন গ্যাস দাও তাহলেও অক্সিজেন গ্যাসের অণু থাকবে 15টা। অক্সিজেন গ্যাসকে পুরোপুরি বার করে নাও। এবার তুমি এখানে নাইট্রোজেন গ্যাস দাও, সেক্ষেত্রেও এখানে অণু থাকবে 15টা। তুমি যাই গ্যাস দাও, CO2 দাও, 15টাই অণু পাবে। কখন? যখন তোমার চাপ মানে প্রেসার, চাপ একটু বড় করে লিখছি দেখো, চাপ, প্রেসার আর তাপমাত্রা টি, এই দুজন কনস্ট্যান্ট থাকবে। যদি তাপমাত্রা আর চাপ কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে, তাহলে এই পাত্রের মধ্যে তুমি যাই গ্যাস দাও না কেন, এরা কিন্তু এদের অণুর সংখ্যা কিন্তু সমান থাকবে। 15টি অক্সিজেন দিলে অক্সিজেনের সংখ্যা যা হবে, নাইট্রোজেন দিলে তারও সংখ্যা তাই হবে। এটা অ্যাভোগাড্রো বলে গেছিলেন। উনি আরেকটা জিনিস বলেছিলেন যে সাপোজ আমরা এর আয়তনটাকে বাড়ালাম, আমরা গ্যাস জারের আয়তনটাকে বাড়ালাম। কি করলাম? কিছুই না, চাপ আর তাপটা ফিক্স রেখে আমরা এর আয়তনকে বাড়িয়ে দিলাম। দেখো আয়তন বাড়ালে কি হবে? আয়তন বাড়ালে অণু সংখ্যা বেড়ে যাবে, জায়গা বেশি পাচ্ছে না, অবশ্যই তাহলে অণু সংখ্যা বেড়ে যাবে। এখন কত হলো? এখন হয়ে গেল অক্সিজেনের সংখ্যা 6টা বেড়ে যায় ধরো 21টা। নাইট্রোজেন দাও 21টাই থাকবে, যাই দাও 21টাই থাকবে। তো এখান থেকে উনি বলার চেষ্টা করেছিলেন যে আমরা যদি আয়তন বাড়িয়ে দিই তাহলে কিন্তু অণু সংখ্যা বেড়ে যাবে, প্রত্যেকটা গ্যাসের সমান সংখ্যক অণুই কিন্তু থাকবে। ঠিক আছে, তো উনি অ্যাকচুয়ালি এটা বলেছিলেন, ভি বাড়বে যখন অণু সংখ্যা বাড়বে। এন মানে হচ্ছে অণুর সংখ্যা, এটাকে আমরা মোল সংখ্যা বলি। মোলও অ্যাকচুয়ালি কি জানো তো, সংখ্যা। যেমন ধরো 1 ডজন মানে 12টা। ঠিক আছে, 1 ডজন কি সংখ্যাকেই তো বোঝাচ্ছে। তেমনি 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, মানে মানে 1 মোল, এটা মোল সংখ্যা অ্যাকচুয়ালি, মানে একটা সংখ্যাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এন মানে। তো উনি এইটা বলে গেছিলেন, ওনার থিওরি হচ্ছে এটা। ঠিক আছে, ওনার সূত্র হচ্ছে এইটা। কখন এটা কাজ করবে? যখন পি আর টি কনস্ট্যান্ট থাকবে, এইটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে আগের দিনের মতো আমরা নিশ্চয়ই এটাকে বলতে পারি ভি সমান কে ইন্টু এন, বা বলতে পারি না ভি বাই এন সমান কে, তাই তো, ভি বাই এন সমান কে, যখন এইটা কনস্ট্যান্ট। আবার এখান থেকে আমরা এটাও তো বলতে পারি V1 বাই N1 ইকুয়ালস টু V2 বাই N2, বলতে পারি না? এটা কেন বলছি, এটা দেখার জন্য তোমাদেরকে প্রিভিয়াস ভিডিওস গুলো দেখতে হবে। ঠিক আছে, ভালো হয় যদি এই চ্যাপ্টারে তোমরা প্রথম ভিডিওটা দেখো, সেখানে আমি খুব ডিটেলসে এক্সপ্লেন করে দিয়েছি। এখানে আজকে আর এক্সপ্লেন করছি না, নাহলে ভিডিওটা অনেকটা লেন্থি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এইগুলো পাচ্ছি। নেক্সট ধরো, আমরা এখনো পর্যন্ত প্রথমত 3টে সূত্র পেয়েছি, তাই তো। দেখো তো কি কি সূত্র আমি এখানে লিখছি। তো দেখো আমরা অ্যাকচুয়ালি 3টে সূত্র পাচ্ছি, ভি ভ্যারিজাস 1/p, ভি ভ্যারিজাস টি অ্যান্ড ভি ভ্যারিজাস এন, তাই তো। এবার কিছু কিছু কোশ্চেন আসে মাধ্যমিকে, যেখানে আমরা কি করতে হয়, এই সেপারেট লকে আমরা একসঙ্গে কাজে সেপারেটলি কাজে লাগাতে পারি না, তখন আমাদের কি করতে হয়, দুটো লকে আমাকে জুড়ে দিতে হয়। সাপোজ আমি এই দুটো লকে জুড়ে দিচ্ছি। সেটা জুড়ছি দেখো, দেখো তো আমার কাছে আছে ভি ভ্যারিজাস 1/p আর ভি ভ্যারিজাস টি। ভি পি এর সঙ্গে ব্যস্তানুপাতে আছে আর টি এর সঙ্গে সরল অনুপাতে আছে। তো এবার ধরো যৌগিক ভেদের একটা নিয়ম আছে, ঠিক আছে, অঙ্ক এই ক্লাসেই আছে, তোমরা করবে। ঠিক আছে, সেটা হচ্ছে ভি ভ্যারিজাস যেহেতু টি এর সঙ্গে সমানুপাতে আছে, টিটাকে ওপরে লিখলাম, পি এর সঙ্গে ব্যস্তানুপাতে আছে, টিটাকে নিচে লিখলাম। ঠিক আছে, তো এখান থেকে আমরা বলতেই পারি যে ভি সমান কে ইন্টু
টি বাই পি, যেখানে কেটা কি, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা এখানে কনস্ট্যান্ট। বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, পিভি বাই টি সমান কে। তার মানে এখান থেকে আরেকটা জিনিস এসে যাচ্ছে, দেখো পিভি বাই টি সমান যদি কে হয়, তাহলে এবার চাপ, উষ্ণতা, আর তুমি এটাকে পরিবর্তন করোই না কেন, যদি আমার এনটা যদি কনস্ট্যান্ট থাকে, মোল সংখ্যা যদি ধ্রুবক থাকে, বা সংখ্যা যদি এন যদি ধ্রুবক থাকে, তাহলে আমরা লিখতে পারি না পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু বাই টি টু। এটাকে তোমরা সমান করে যেতে পারো, মানে পি থ্রি ভি থ্রি বাই টি থ্রি। এই আর একটা সূত্র পেলাম। এই দুটো সূত্রকে আমরা জাস্ট জয়েন করে দিয়েছি, বয়েল আর চার্লস। পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু বাই টি টু। অ্যাকচুয়ালি কি হয়, এখান থেকে কিন্তু প্রবলেমস আছে, ঠিক আছে, মানে অঙ্ক আছে। চলো একটা অঙ্ক দেখে নেওয়া যাক এই সাইডটাতে। ধরো আমাদের এরকম একটা কোশ্চেন দিয়েছে, কি বলেছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করা হয়েছে, ঠিক আছে। উত্তপ্ত করলে কি হচ্ছে, গ্যাসের চাপ আর আয়তন উভয়ই দ্বিগুণ হয়। তাহলে গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত? তো ধরে নাও এক্ষেত্রে চাপ আর উষ্ণতা, চাপ আর তোমার আয়তন উভয়ই দ্বিগুণ হচ্ছে, মানে ধরো প্রাথমিক যদি তোমার চাপ পি ওয়ান যদি এক্স হয়, পি ওয়ান সমান যদি এক্স হয়, আর চাপটা আগে যদি তুমি এমএমএইচজি ধরে নাও, একক সাপোজ এমএমএইচজিতেই করছো, আর তোমার প্রাথমিক তাপমাত্রা 273 কেলভিন, আচ্ছা, আর প্রাথমিক আয়তন তুমি ধরে নাও, হ্যাঁ ওয়াই ধরে নাও, তুমি ওয়াই এমএল ধরে নাও, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, চাপটা বলছে ডবল হচ্ছে একটা প্রসেসে, তাহলে পি টু আমার নিশ্চয়ই হয়ে যাবে 2x, সাপোজ এমএমএইচজি দিয়ে দিচ্ছি, তোমরা এককটা এখানে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। ভি টু তাহলে 2y ml, বাট ধরো টেম্পারেচারটা কত হবে, টি টুটা কত হবে জিজ্ঞাসা করেছে। মাথায় রাখবে এখানে আমি ডাইরেক্ট লিখছি, বাট তোমরা বলে দেবে এটা প্রাথমিক চাপ, এটা প্রাথমিক উষ্ণতা, প্রাথমিক আয়তন, এটা অন্তিম চাপ, অন্তিম আয়তন, অন্তিম উষ্ণতা। এবার আমরা এখান থেকে কি জানি, এই সূত্র জানি, পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু বাই টি টু, এই সূত্রটা লাগাই। চলো আমরা কি জানি, পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু বাই টি টু, বসিয়ে দাও যে যার জায়গায়। তাহলে পি ওয়ান কত, পি ওয়ান হচ্ছে আমাদের এক্স, ভি ওয়ান কত, আচ্ছা এককটা আমি লিখছি, ভি ওয়ান ওয়াই এমএল বাই টি ওয়ান 273 কেলভিন, এখান থেকে পি টু, পি টু হচ্ছে 2x এমএমএইচজি, আমার ভি টু কত 2y ml, আর আমার টি টুটা বার করতে বলেছে সাপোজ। আচ্ছা আমি একটা কাজ করছি, এখানে তো আর জায়গা নেই, আমি এখানটায় বার করছি আপাতত। তো এখানে কি হচ্ছে, আমার টি টুটা ধরো বার করতে হচ্ছে, তো টি কে আমি উপরে তুলে দিচ্ছি, পুরোটাকে নিচে নামিয়ে দিচ্ছি, আর এটাকে উপরে তুলে দিচ্ছি, দেখো তাহলে আমার টি টু ইকুয়ালস টু আসছে 2x mmHg into 2y ml into 273k divided by x mmHg into y ml। তো দেখো আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে mmHg mmHg ml ml আমার এককগুলো চলে গেল, তাহলে ফাইনাল একক আমার কিন্তু কেলভিনে আসবে।
এক্স এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে উপরে কত আছে 273 2 তার মানে 4 ইন্টু 273 কেলভিন, হ্যাঁ কি না? তাহলে এইটা অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই করলে আসছে 1092 কেলভিন। এবার এটাকে যদি সেলসিয়াসে কনভার্ট করতে হয় তাহলে 1092 মাইনাস 273 করো, তাহলে আমরা ডিগ্রি সেলসিয়াসে অ্যান্সার পাবো। এটা হচ্ছে, তো এইটা অ্যাকচুয়ালি হচ্ছে 819 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এইটা হচ্ছে, এইভাবে আমাদের প্রবলেম আসে অনেক সময়। বাট এরপরে বুঝতেই পারছো যে ধরো ধরো আমরা দুটো সূত্রকে এখান থেকে কম্পাইল করেছি, মিশিয়েছি, বাট আমরা যদি তিনটেকে একসঙ্গে জুড়ে দিই, দেখো করা যাক, তিনটেকে একসঙ্গে যদি জুড়ে দিই তাহলে কি হবে? তিনজনকে একসঙ্গে যদি জুড়ি তাহলে এইরকম দেখাবে, দেখো তো, ভি ভ্যারিজাস এবং 1/p, তো বাই পি করে দিচ্ছি, টিটা ওপরে আছে, খুব ভালো, এনও আছে। এবার মাথায় রাখবে এখানে কনস্ট্যান্ট টার্মটা তাহলে কি থাকবে? কনস্ট্যান্ট এখানে কিছুই থাকছে না, পি এখানে তোমার ভি এন টি পি সব যা আছে সবই চেঞ্জ করা যাবে, ঠিক আছে? তো এইটাকে যখন আমরা ফর্মে নিয়ে আসবো, দেখো তো এরম আসবে না, ভি ইকুয়ালস টু কে ইন্টু টি ইন্টু এন বাই পি, তাই তো? এটাকে যদি আমরা একটু অ্যারেঞ্জ করি, পিভি ইকুয়ালস টু কে এন টি, কে এন টি হয়ে যাচ্ছে না? এবার দেখো এইটা কি, কেটা তো কনস্ট্যান্ট, কেটা কনস্ট্যান্ট। দেখা গেছে বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখা গেছে যে কোনো গ্যাসের ক্ষেত্রে, যে কোনো তাপমাত্রা বা চাপে দেখা গেছে যে কে এর মানটা প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে সেম। তো কে কে অ্যাকচুয়ালি রিপ্লেস করা হয়েছে তারপরে আর দিয়ে। তো অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা এখানে গিয়ে দাঁড়ায় পিভি ইকুয়ালস টু এন আর টি, এই ইকুয়েশনটা এখানে গিয়ে দাঁড়ায়। এই আর কে বলা হয়, এই আর এর একটা নির্দিষ্ট নাম আছে, এই আর কে বলা হয় ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে এর মানটা সেম। তবে মাথায় রাখবে একটা জিনিস, এই যে পিভি ইকুয়ালস টু এনআরটি না, এই যে সমীকরণ, এটা কোথা থেকে এসেছে? এই তিনজনকার সূত্র থেকে এসেছে। মাথায় রাখবে গ্যাস কিন্তু এই সমীকরণটাকে মেনে চলে না। আমরা যে রিয়েল লাইফে যে গ্যাসগুলো দেখি না, তারা কিন্তু এই সমীকরণটাকে মেনে চলে না। কেন মেনে চলে না? তাহলে আমরা এটা পড়ছি কেন? হ্যাঁ মেনে চলে, আমরা এক ধরনের গ্যাস ইমাজিন করে নিই, ঠিক আছে? সেই গ্যাস কিন্তু একে মেনে চলে, যেটাকে আমরা বলি আদর্শ গ্যাস। হ্যাঁ, আদর্শ গ্যাসের কনসেপ্ট এই জন্য আনা হয়েছে যে কোনো একটা কমপ্লেক্স জিনিসকে স্টাডি করার জন্য কি হয়, একটা ইজি মডেল বানানো হয় গ্যাসের। তো সেই মডেলটা এই জিনিসটাকে ফলো করে। আমরা সেই বিষয়ে আসবো, তবে একটা জিনিস জেনে নেওয়া যাক, আমরা আর এর একক কি হতে পারে আগে দেখে নিই। আর এর একক দেখো, আমরা এখান থেকে লিখতে পারি না আর ইকুয়ালস টু পিভি বাই এনআর, সরি এনটি, লিখতে পারি তো? এবার দেখো পিটা কি চাপ, ভিটা কি আয়তন, এনটা হচ্ছে মোল সংখ্যা, পিটা কি উষ্ণতা, তাপমাত্রা না, হ্যাঁ উষ্ণতা এটা। আচ্ছা, চাপকে যদি আমরা ভাঙি কি বেরোবে বলতো? চাপটাকে যদি আমরা ভাঙি নিশ্চয়ই বেরোবে বল ভাজিত ক্ষেত্রফল। আর আয়তনকে যদি আমরা ভাঙি, আয়তনটা আয়তনই আমি রাখছি আবার। আচ্ছা, মোল সংখ্যা আর উষ্ণতা এটা থাক। আচ্ছা নেক্সট আমি এখানটা করছি, দেখো উপরে করছি। বলের একক নিউটন, ক্ষেত্রফল যদি আমরা এসআইতে করার চেষ্টা করি, ক্ষেত্রফল কি মিটার স্কোয়ার, আয়তন কি মিটার কিউব, বাই মোল সংখ্যা, তাহলে মোল MOLE, তাপমাত্রাকে আমরা কিসে লিখি কেলভিনে কে। এবার ভেবে দেখো তো, আমরা এইটার সাথে এইটা কেটে দিতে পারি না? কি হচ্ছে দেখো, এম নিচে আছে, পাওয়ার 2, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে 3 থেকে এই 2টা বাদ যাচ্ছে, এমটা শুধু পড়ে থাকছে, তাই তো? দেখো তো,
নিউটন মিটার বাই মোল ইনভার্স মোল ইন্টু কেলভিন। এটাই আসছে তো। আচ্ছা আমরা এইটা লিখতে পারি না এবার? দেখো নিউটন মিটারকে আমরা কি লিখি? নিউটন মিটার মানে কি? মানে ধরো একটা বস্তু আছে এখানে, বস্তুটার উপর বল প্রয়োগ করা হলো, প্রয়োগ করার পরে বস্তুটা ধরো এখান থেকে এখানে এলো, এটাকেই তো বলা হচ্ছে নিউটন মিটার। মানে কি? একটা বল প্রয়োগ করলাম, বস্তুটা সরে গেল, তাই তো? বল প্রয়োগ করার ফলে বস্তু, তার মানে কি? এটা কার্যের একক কি? জুল। তারপরে কেলভিন ইনভার্স, মোল ইনভার্স। দেখো তো, তাই তো হচ্ছে। তাহলে এসআই একক কি দাঁড়ালো? আর এর জুল, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স, এটা কি একক? এটা হচ্ছে এসআই একক। দেখো তো, এটা তো এসআই একক। তাহলে সিজিএস একক কি হবে? সিজিএস একক নিশ্চয়ই হবে জুলের জায়গায় তুমি আর্ক বসিয়ে দাও, আর্ক, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স। বাকি তো উষ্ণতা আর মোলের পার্টটা সেম এসআই আর সিজিএস এ, তার মানে এটা হলো সিজিএস একক, সিজিএস, তাই তো? কিন্তু এবার একটা জিনিস খেয়াল করো, এই যে জুল জুল ব্যাপারটা কোথা থেকে এলো? এখান থেকে এসেছে না, নিউটন মিটার থেকে। এবার দেখো সবসময় নিউমারেটরে কি ছিল আমার? নিউমারেটরে ছিল পি আর ভি, আর কিছু ছিল না। পি আর ভি থেকে কিন্তু এই শক্তিটা এসেছে। তার মানে কি বোঝাচ্ছে বলো তো? যে কোনো একটা তুমি সিস্টেম নাও, গ্যাসিয়াস সিস্টেম, এর মধ্যে গ্যাস আছে সাপোজ, এর মধ্যে ধরো গ্যাসের অণু আছে, এর মধ্যে বিভিন্ন ধরো গ্যাসের অণু আছে। এই টোটাল গ্যাসের আয়তন আর চাপকে যদি তুমি গুণ করে দাও, দেখো পি আর ভি, একে যদি গুণ করে দাও, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি পাবো? নিউটন মিটার বা জুল। জুল মানেই শক্তি, মানে গ্যাসের শক্তি। মানে আমরা চাপ আর আয়তনকে যদি গুণ করে দিই, তাহলে গ্যাসের আমরা শক্তিটা পেয়ে যাবো, তাই তো? আচ্ছা আরো একটা একক হয়, হ্যাঁ, আমরা যদি চাপ আর আয়তনের কথা বলি, হ্যাঁ, চাপটাকে তো আমরা এটিএম ও বলতে পারি না? এটিএম বলতে পারি চাপকে, চাপটাকে আমরা এটিএম বলতে পারি। আয়তন, আয়তনকে আমরা লিটার বলতে পারি, তাই তো? বা এটাকে আমি ঘুরিয়ে লিখছি লিটার। দেখো লিটারটা আয়তন হচ্ছে, পিটা হচ্ছে আমার এটিএম, লিটার অ্যাটমসফিয়ার, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স। এটা আর একটা আর এর একক। তো আর এর মেনলি এই তিনটে একক নিয়ে আমরা ডিল করি। সব থেকে বেশি প্রয়োজন যেটা হয় সেটা হচ্ছে এসআই আর এই লিটার অ্যাটমসফিয়ার, এটাকে আমরা লিটার অ্যাটমসফিয়ারের একক বলি। আর এর হচ্ছে এইটা মান, মানে একক। তবে আর এর ভ্যালু একটাই, আর এর ভ্যালু হচ্ছে আর 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এটা জুল কেলভিন ইনভার্সে আর এর এটা মান, কিছুই না। এখানে যে তোমার সমীকরণটা যে আছে, হ্যাঁ, এখানে তুমি পি এর মান, ভি এর মান, এন এর মান, টি এর মান পুট করে দাও, সিম্পল। কখন কখন হবে? পি এর মান সবই ইউনিট, এক একক করে ধরে নাও, তাহলে কিন্তু আর এর মান এখানেই আসবে। টি কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, এখানে হবে। তো ভি এর মান তুমি ধরে নাও, সমস্ত জিনিসের মান ইউনিট করে নিলে এইটাই আছে আর এর মান। আর এর আরেকটা যদি আমি বলি, 10⁷ আর্ক, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স। নিউটনকে জাস্ট জুলকে জাস্ট আর্গে কনভার্ট করেছি, তো 10⁷ এরই রিলেশন পায়, তো এটা করে দিয়েছি। আর একটা আর এর ভ্যালু হচ্ছে 0.082, এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স, এটা ভ্যালু। আর এর এই তিনখানা ভ্যালু থাকে। তো আর এর মানে গ্যাসের মোটামুটি সমস্ত সূত্রগুলোর সঙ্গে আমরা পরিচিত হলাম। তবে আর একটা সূত্র আছে যেটাকে আমরা বলি গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। খুবই ছোট সূত্র, খুব অল্প পরিমাণ বললেই এটা হয়ে যায়, দেখে নাও তাও। গেলুসাক বলেছেন যে সাপোজ এটা একটা গ্যাস, গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে প্রয়োজন, এটা একটা গ্যাস, গ্যাসের আয়তন ধরো এই আর একটা গ্যাস, এর আয়তন
যখন বিক্রিয়াটা করবে, বলছে যে গ্যাসটা তৈরি হবে, হয় এদের আয়তনে সমান থাকবে, মানে এইটা হতে পারে, মানে এদের আয়তনের সমান, এটা এক হলে এইটা এক হলে এইটা এক হলো, বা এটা হতে পারে যে এটা এক এটা এক, এইটা হয়ে গেল এরকম দুটো বক্স, একই পরিমাণ সাইজের দুটো বক্স, মানে এদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করবে। এবার এরকম একটা এক্সাম্পল যদি দিতে হয়, দেখো আমি একটা এক্সাম্পল সাপোজ দিচ্ছি, এরকম একটা যদি এক্সাম্পলের কথা তোমরা বলো, তাহলে দেখো এদের অনুপাতটা কত হয়ে গেল, 1, এটা 1 ভাগ হাইড্রোজেন, এটা 3 ভাগ হাইড্রোজেন, 1 ভাগ এ থেকে এখানে 2 ভাগ জিনিসটা তৈরি হচ্ছে, মানে কি আয়তনের সরল অনুপাত না? সরল মানে কি, সংখ্যাগুলো দেখো দশমিকে যায়নি, জাস্ট পূর্ণ সংখ্যা আছে। তো এইরকম কিছু উদাহরণের মাধ্যমে মানে গেলুজাক বলেছিলেন যে গ্যাসীয় পদার্থ যখন বিক্রিয়া করে, এটা অ্যাকচুয়ালি নিজের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়াগুলো করে। দেখো এরপর আমরা আদর্শ গ্যাস সম্পর্কে জানবো। আদর্শ গ্যাস কি, তাদের দেখো গুণগুলো কি জানবো, তাহলে আমরা বাস্তব গ্যাসের থেকে এরা কোথায় আলাদা সেটা আমরা জানতে পারবো। আদর্শ গ্যাসের অণুগুলো কিন্তু এরকম গোলাকার ধরা হয়, ঠিক আছে, এরকম গোলাকার গোলাকার অণু। বলা হয় যে এই অণুগুলো কিন্তু পূর্ণ স্থিতিস্থাপক, পূর্ণ স্থিতিস্থাপক যুক্ত অণু আদর্শ গ্যাসের অণু। পূর্ণ স্থিতিস্থাপক মানেটা কি, ধরো এই গ্যাসটার গতিবেগ এইদিকে হচ্ছে তোমার 10 কিলোমিটার প্রতি ঘন্টা, এর গতিবেগ ধরো এইদিকে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। এরা তার মানে কি একে অপরের সঙ্গে সংঘাতে আসবে। বলা হয়েছে এরা পূর্ণ যেহেতু স্থিতিস্থাপক, তাই সংঘাতের আগে এদের মোট গতিবেগ ছিল 30 কিলোমিটার প্রতি ঘন্টা, এদের সংঘাতের পরেও এদের গতিবেগ কিন্তু সেমই থাকবে, মানে মোট গতিশক্তি কিন্তু সেমই থাকবে, মানে মোট গতিশক্তি সাপোজ এর হয়ে গেল 5 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু এর হয়ে যাবে সেক্ষেত্রে 25, দেখো দুজনকার যোগফল দাঁড়াবে 30, মানে সংঘাতের আগে যা গতিশক্তি ছিল সংঘাতের পরেও গতিশক্তি সেম থাকে। এটা হওয়ার মানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা হয়। এর উদাহরণ দিচ্ছি, সাপোজ এটা একটা গাড়ি, ঠিক আছে, এটা আর একটা গাড়ি, এরা দুজনে একসঙ্গে যদি ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার আগে এদের যা গতিবেগ ছিল বা গতিশক্তি ছিল, ধাক্কা খাওয়ার পরেও কি সেই গতিশক্তি থাকবে? থাকে না। কেন? দেখবে অনেকটা গতিশক্তি কিন্তু শোক হয়ে যায় বা পরিবেশে ছড়িয়ে যায় অন্য ফর্মে, যেমন শব্দ শক্তি, তাই তো, গতিশক্তিটা শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, গতিশক্তিটা আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে সংঘাতের পরে কি হচ্ছে, মোট গতিশক্তি আর তত থাকছে না এদের, বাট এদের ক্ষেত্রে এটা হয় না আদর্শ গ্যাস বলে। নেক্সট এদের আরেকটা গুণ হচ্ছে এরা কিন্তু একে অপরের থেকে অনেক দূরে থাকে। অনেক দূরে থাকার জন্য কি হচ্ছে, এদের মোট আয়তন, গ্যাসের আয়তন আর অণুগুলোর মোট আয়তন অনেক কম। হ্যাঁ, ধরো গ্যাসটা এত বড় জায়গা নিয়ে আছে, এই এত বড় জায়গা হয়তো 2 থেকে 1টা গ্যাসের অণু আছে, ঠিক আছে, যেটা বাস্তব গ্যাসে এইটা হয় না, বাস্তব গ্যাসে এতটাও দূরে চলে যায় না। 3 নম্বর আরেকটা কারণ হচ্ছে যে এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল থাকে না, অনেক দূরে চলে যায়, তো আকর্ষণ বিকর্ষণ বল থাকে না। তাই কি হচ্ছে কেসটা, যদি তুমি একটা পাত্র নাও, পাত্রর মধ্যে যদি বাস্তব গ্যাস যদি থেকে থাকে, এদেরকে কিন্তু তুমি চাপ দিয়ে তরল বা কঠিনে পরিণত করতে পারবে, কিন্তু এদেরকে পারবে না, কারণ এদের মধ্যে আকর্ষণ বল নেই। বাস্তব গ্যাসের মধ্যে আকর্ষণ বল থাকে বলেই এদেরকে তুমি কাছাকাছি এনে এদেরকে কিন্তু তরলে পরিণত করতে পারবে। এই জন্য বলেছি যে বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের, বাস্তব গ্যাস কিন্তু এই সমীকরণটা মেনে চলে না, কিছু স্পেসিফিক কন্ডিশনেই মেনে চলে। কি কন্ডিশনটা হতে পারে, একটাই কন্ডিশন, যে যদি আমাদের আদর্শ মানে বাস্তব গ্যাস যদি অনেক দূরে দূরে থাকে, অনেক দূরে দূরে থাকে, কণাগুলো যদি অণুগুলো যদি একে অপর থেকে অনেক দূরে থাকে, তবেই কিন্তু এরা মেনে চলবে। তার মানে কখন এই অণুগুলো কখন একে অপরের থেকে দূরে যাবে, নিশ্চয়ই যখন চাপটা কমবে। চাপটা কমলে কি হবে, চাপ কমলে এরা কিন্তু দূরে দূরে সরে যাবে। আর যখন উষ্ণতাটা কমবে, উষ্ণতাটা বাড়বে, উষ্ণতা বাড়লে কি হবে, এরা দেখবে ধাক্কা খেয়ে খেয়ে দূরে দূরে যাওয়ার চেষ্টা করে উষ্ণতা বাড়লে। তার মানে যখন টেম্পারেচার হাই আর প্রেসারটা যখন লো হবে, তখন এই বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো বিহেভ করবে। একটা কন্ডিশনে কিন্তু এই সমীকরণটা পুরোপুরি মেনে চলে বাস্তব গ্যাস, যখন কখন উচ্চ উষ্ণতা আর নিম্নচাপ, বা নিম্নচাপ আর উচ্চ উষ্ণতা এরা আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে, ঠিক আছে। তো গ্যাসের চ্যাপ্টার কিন্তু এখানেই শেষ হচ্ছে ভৌতবিজ্ঞানের। ওই পুরো চ্যাপ্টারটা আমি ক্লোজ করে দিলাম। এছাড়াও আর কিছু গ্যাসের মধ্যে আছে, ব্যাপনের কথা বলেছে, ব্যাপন তোমরা জানো, ঠিক আছে। দ্রুত যেহেতু ব্রাউনীয় গতি আছে অণুগুলোর মধ্যে, তখন কি হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি। সাপোজ এইগুলো গ্যাসের অণু, ব্যাপনে এইটা বলা হয়েছে যে গ্যাসের সাপোজ অণু, এখানে যদি অন্য একটা কোনো গ্যাস আসে, কি হয়
যেহেতু এরা গতিশীল, যেদিকে খুশি র্যান্ডামলি খুশি যেদিকে যেতে পারে, তাই এরা কিন্তু একে অপরের সঙ্গে মিশে যায়, ঠিক আছে। অভিকর্ষজ বল থাকুক না থাকুক, এই গ্যাসটা যদি ভারীও হয় এই পুরোটার মধ্যে মিশে যেতে পারে। এইটা হচ্ছে ব্যাপন। বাকি আমাদের চ্যাপ্টার প্রায় ক্লোজ, ঠিক আছে। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে কালকের ভিডিওতে।